Sponsored by Nature Pure, Rice Bran Oil and Mustard Oil. 100% natural, 100% healthy. অন্য মমতা, আনটোল্ড স্টোরি অফ মমতা। 20 নম্বর এপিসোডের বক্তা প্রাক্তন ফুটবলার তথা সাংসদ প্রসূন ব্যানার্জি। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। বিরানব্বই সালে উনি আমাকে ফোন করলেন, প্রসূনদা। আমি কে? আমি মন্ত্রী। আমি চমকে উঠলাম, মন্ত্রী? ক্রীড়ামন্ত্রী। আমার নাম মমতা ব্যানার্জি। আর তখন খুব ওনার নাম হচ্ছে, আমরা খেলছি কিন্তু তখন আমরা খেলার শেষ দিক। আমি মমতা ব্যানার্জি। হ্যাঁ বলুন। বলে দাদা আপনাকে বাঁচাতে হবে। আমি কাকে? বলে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম সিপিএম বিক্রি করে দিচ্ছে। আমি হ্যাঁ এটা হতে পারে নাকি? বলে বিশ্বাস করুন, সেই জন্য আমি সবুজ আন্দোলন করছি, আপনাকে আসতে হবে। হ্যালো ম্যাডাম আমি যাব? বলে হ্যাঁ। আমি এখনও ম্যাডাম বলি। ম্যাডাম আমি যাব? আচ্ছা নিশ্চয়ই যাব। মোহনবাগানের ট্রেনিং ছিল, ক্যাম্প। আমি তাদের বললাম আমি আসতে পারছি না আজকে, একটু যাচ্ছি। রবীন্দ্র সরোবরে গেলাম। আমি দেখি একজন মহিলা আসছেন, তার সাথে দুজন মহিলা পাশে, মনে পড়ছে আমার, মাঠের মধ্যে দিয়ে এসে 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 এলেন। আমি তাকাচ্ছি, তা আমাকে পাশ থেকে সমর বলে একটা ছেলে ছিল আমার বন্ধু, সে বলল প্রসূনদা এই যে ইনি হচ্ছেন মমতা ব্যানার্জি। আমি কাছাকাছি দেখিনি, দেখি এলো, তাকাতে আমার মনে হলো যে কি দিল্লির মন্ত্রী, তার পাশে এসএলআর নেই, তার পাশে 10খানা সিকিউরিটি নেই, তার পাশে ঘিরে ধরা মহিলা নেই। আমি অভিভূত। আমি প্রথমেই নমস্কার করলাম। নমস্কার। হ্যাঁ দা প্রসূনদা আসুন আসুন, আপনাকে স্টেজে যেতে হবে। সাদার মধ্যে সবুজ পাড়, একটা ছোট্ট চটি আর হাতে কিছু কাগজ। আমি অভিভূত হয়ে গেলাম সেই দিনটা থেকেই। সেই দিন থেকে অভিভূত হয়ে গেলাম আমি যে ভারতবর্ষের ইতিহাসে আমি বহু মন্ত্রীকে দেখেছি, কারণ আমি যে লেভেলে খেলেছি আমি সবার সাথে পরিচয় থাকতো, দিল্লি যেতাম খেলাধুলার খাতিরে। কিন্তু আমি না সেই মুহূর্তটায় একদম বোকা হয়ে গেলাম। আরে এ মন্ত্রী কী করে? আর দিল্লির মন্ত্রী আমাকে বললো চলুন। দেখি দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, প্রায় ওনার সাথে দৌড়াতে হচ্ছে আমাকে, এত স্পিড। স্টেজে উঠলাম, উঠে দেখলাম প্রিয়দাস মুন্সী, সুব্রত মুখার্জি, সুশোভন বসু, সৌগত রায়, সুদীপ ব্যানার্জি, কে নয় সিনিয়ররা সব বসে আছে। প্রতিবাদ হবে, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বিক্রি করতে চাইছে সিপিএম গভর্নমেন্ট সে সময়, সে প্রতিবাদ। সবাই বক্তব্য রাখলো। আমাকে বললো প্রসূনদা আপনি কিছু বলুন। আমি বললাম খেলা ছাড়া কিছু জানি না, তো আমি কী বলবো? না আপনাকে বলতে হবে। মাঠ যদি নিয়ে নেওয়া হয় তাহলে আমাদের বুকের ওপর দিয়ে আমাদের খুন করে আমাদের মাঠ নিতে হবে। এই সেদিনটার পর পেপারে বেরোলো প্রসূন ব্যানার্জি বলছে, বিভৎসভাবে আমাকে সিপিএমের নেতারা গালাগালি দিল। আমি ওনার বাড়িতে কালীঘাটে গেলাম। বললো কিছু ভয় পাবেন না, আর আপনি তো রাজনীতি করেন না আর করবেনও না, আমরা আছি, কিছু চিন্তার নেই, কোনো ব্যাপার নেই। এবং অবশেষে বলি, সেই সবুজ বাঁচা আন্দোলনের মানে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বাঁচাও কমিটি কিন্তু সেটা রাখতে পেরেছিল। সেই সময় সিপিএম উইথড্র করেছিল যে আমরা কিছুতেই করব না, খেলার মাঠই থাকবে। 98 রেলমন্ত্রী উনি, রেল ভবন আমাকে প্যাসেঞ্জার সার্ভিস কমিটির মেম্বার করেছে এবং আমি প্রায় দিল্লি যাচ্ছি। এবং আমি আস্তে আস্তে ঢুকছি রেল ভবনে দিল্লিতে। 98 সাল, প্রায় অক্টোবর মনে পড়ছে। তো আমি ঢুকছি, আমাকে একটা লোক এসে ধরলো, স্যার আপনি क्या असलम भाई आप किधर से आया, क्या हो गया? दाढ़ी टाड़ी लगानो। असलम भाई किस लिए आया, क्या हो गया आपको, तकलीफ है कुछ? बोले नहीं, एक ही प्रॉब्लम हो गया, कुछ गड़बड़ कर दिया, दीदी क्या बोलेगा। আপনাদের বলি দিদির উনি টি বক্স ছিল, চা দিতেন, একটা পিয়ন ছিলেন দিদির। बोललाम दीदी को कैसे बोलेगा, हम क्या कर दिया दीदी को, हम क्या किया? बोला दादा आप जानते नहीं क्या किया, हमको जो बॉक्स था वो दीदी बोला रख दो और हम लेके चले गया। आलो नहीं नहीं दीदी ज़रूर दिए आपको। বলতে বলতে আমি দেখছি ঢুকছে দিদিমণি, আর সুন্দর চড়াং পড়াং, বেশ ব্যাপার ছিল তো, হই হই ব্যাপার একটা। ঢুকছে, সঙ্গে লোকজন আছে। ওপরে কী হলো প্রসূন? আলাম এসছি এখানে, কি মিটিং ছিল? আলাম মিটিং ছিল, ওপরে এসো। ওপরে চলে গেলাম।
ওনার ঘরে ভেতরে উনি ঢুকলেন ডান দিকে, ঢুকে 4 তলার ডান দিকে, এবং ঢুকে বসলো। কী হয়েছে? আমি ম্যাডাম আসলামকে ডাকুন একটু। আমি কী হয়েছে? ও কী বলছে? ওকে তো কিছু করিনি। বলে না ওর খুব কিছু একটা দুঃখ হয়েছে। স্ট্রেট ওকে ডাকা হলো, আর ঢুকছে না, কাঁদো অবস্থা। গৌতম সানাল তখন ছিলেন, এখন যিনি রয়েছেন গৌতম সানাল ছিলেন এখানে। কাঁদো অবস্থা। ক্যা হুয়া জিজ্ঞাসা করেছে। हाँ काँदते आरम्भ करलो, हाँ करे टेबलेर सामने। बोले क्या हुआ क्या? बोले वो दिन कोई बाहर से आके आपको प्रेजेंट किया था इतना बड़ा बॉक्स, हम लेके घर चले गया और खुल के देखा है पूरा डायमंड है। बोले अरे तो आपको तो दिए ना, आपको लड़की का शादी था उसीलिए तो आपको प्रेजेंट किया हम। हाँ बोले হ্যাঁ প্রসূন, আমি ওকে দিয়েছি, ও গরিব মানুষ, আর আমি এগুলো নিয়ে কী করবো? ভাবা যায়? বক্সটা খুলে আবার দেখালো, নিয়ে এসেছিল পুরো মানে ডায়মন্ড সেট। কারা দিয়েছিল? ইসরায়েলের গভর্নমেন্ট এসেছিল, তাদের চিন্তাভাবনা আমাদের সাথে রেলের কন্ট্রাক্টের জন্যে তারা প্রেজেন্ট করেছিল এটা। মমতা ব্যানার্জি এই কোটি টাকার জিনিস দিয়ে দিয়েছে কাকে? আসলামকে দিয়ে দিয়েছে। মুসলিম বলে না, মানুষ বলে। বিশ্বাস করুন, প্রতি নিয়ে বলতে গেলে সারা দিন সারা রাত হয়ে যাবে। আমার চেয়ে বেশি কেউ বোধহয় জানে না। কোনো সময় যাচ্ছি আমি ইলেকশন ওনার সাথে, ব্যাস মুখে মাইকটা দিল, দিয়ে বলো চেঁচামেচি করে বলো না, হ্যাঁ ফুটবলের মতন। আমি আচ্ছা ঠিক আছে, একটু আস্তে বলতে হবে, ভোট তো। আমি আস্তে আস্তে তখন বলতাম, আমি চিৎকার করতাম, করতাম আমার মানে মাঠের মতন, এই সিপিএম বাজে মুক্ত মামলা, এরম না, তুমি আস্তে 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 বলো। আর ববি তুই পেছন থেকে আমাদের ওই ট্রিবিটটা রেখে দে, এটা ওপরে রাখাও তো রাখতো। এই অবস্থায় একটা ভাঙা জিপ এবং ভাঙা মেশিন, এবং কত মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে মুখ থেকে, কিন্তু উনি খালি বলেই যাচ্ছেন খালি গলায়। ওটা তো তুলনাবিহীন। আমি দেখেছি, আমি রিসিভ করতে গেছি কি মানুষকে, দিদির জন্য সে এসছে 96-এর ইলেকশনে, সেই ভদ্রলোকে আনতে গিয়েছিলাম, ভারতবর্ষের শ্রেষ্ঠ হিরো সুনীল দত্তকে নিতে, যে ওই কাণ্ড, প্রসূন যে নিয়ে আসবে, প্রসূন আর বক্সি। আমি কী করবো? কিছু করতে হবে না, তোমরা তো নিয়ে এসো, আমি জিপে করে ওখানে রয়েছি সামনে দাঁড়িয়ে, কসবার সামনে। আমাদের কাছে একটা ব্যাপার, লিজেন্ডারি মানুষ সুনীল দত্ত আমাকে বললো কে তুমি? আমি আরে প্রসূন ফুটবল প্লেয়ার তো। আমার ভালো লাগলো। কি আমি বললাম স্যার ছোটো গাড়ি? বলে আরে দিদি মমতাকে লিয়ে আয়, ছোড়ো। গেলাম, সেই লোকাকিন্ন এয়ারপোর্টে, ওকে ভুলিনি আমার। সেই অবস্থায় তিনি গেলেন, যে আমাদের তো ভাঙা জিপ, তা বহু কষ্ট করে বক্সিদা নিজে ব্যবস্থা করে কি সব কাপড় টাপড় লাগিয়েছিল, বক্সি কাছের লোক, এবং স্টেজে উঠলো, ওইখানটায় উঠলো। মমতাকে বললো, মমতা তুমি তো আমারা লিডার হ্যায়। কারণটা হচ্ছে মমতা ব্যানার্জি ওর ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল, সেই অবস্থায় উনি কিন্তু প্রথম বলেছিলেন একে অ্যারেস্ট করার মানেই হচ্ছে না, এবং ছাড়াও পেয়েছিল। সেটা বড় কথা না, তার কারণে সেই ভদ্রলোক এসছেন। এবং ওখান থেকে সোনারপুর হয়ে আমরা ঘুরছি প্রায় 4 ঘন্টা। কি কষ্ট লোকটার হচ্ছে, ঘামছে তো ঘামছেই। আমি তো জল চেয়েছে আসছি, তখন আর এইভাবে জল থাকতো না আমাদের। দেখুন এখন যেন সবাই জল বোতলে খেতে পাচ্ছে, সেরম ছিল না। সেই অবস্থায় পুরো দিন কাজ করলো, করে লাস্টে কি বলে জানেন? বলে आप लोग क्या कर रहा मुस्लिम एरिया है? अरे झांसी रानी लक्ष्मीबाई, ममता झांसी का रानी लक्ष्मीबाई है, उसको जिताओ, जो भी हो उसको जिताओ। সারা দিন ভদ্রলোক কাজ করলো, করে আমি ওকে পৌঁছাতে যে বললাম, একটা কথা জিজ্ঞেস করলাম সুনীল দত্তকে, যে আপনি এত ভালো, বলে इससे अच्छा लीडर हम देखे नहीं, इससे अच्छा लीडर हम देखे नहीं। প্রসূন সোচো, আমার তখন আলাপ হয়ে গেল। বলে কবি হ্যায় তো হাম জরুর আয়েঙ্গে। এত ভাল লাগলো। এই সেকেন্ড ফেজ মমতা ব্যানার্জিকে যে কাছ থেকে দেখেছে তুলনাবিহীন। মুড়ি আর একটু ভাজা, চপ একটু, আর একটু ব্যাস শসা, এই নিয়ে জীবনযাত্রা। আমাকে বলেছিলেন প্রসূন বাড়িতে সবার খাবার তৈরি করে দিই, রুটি আমাদের আটা কম, খালি রুটি, ভাবো ভাইদের সব রুটি, মায়ের একটু রুটি করা আর সবজি করা। কিন্তু কিছু কিছু সময় আমার কাছে রুটি থাকতো না। 1 বোতল জল খেয়ে প্রসূন আমি শুয়ে পড়তাম। পরের দিন একটা ছোট্ট স্কুল ছিল, সেখানে পড়াতে যেতাম, এবং সেই পড়ার যা পয়সা আসতো আমার পরিবারে, কী কষ্ট বলুন তো। বলতো চটিটা ছিঁড়ে গেলে প্রসূন আমি ফেলে আসতাম মুচির কাছে, খালি পায়ে আমি যেতাম, সব কিছুতে খালি পায়ে হাজির হতাম তখন। সেই জন্যে এত ব্যাপার বলতে বলতে শেষ হবে না। উনি ভাবুন কোথা থেকে এসছে, কিভাবে এসছে, কোথায় এসছে।
আর কি সততা, মানে কেউ খেতে পাচ্ছে না, এই আমার খাওয়াটা দিয়ে দে, এরম ব্যাপার। আর কোনো দিন আমি জীবনে দেখিনি, যে যা বলুক, আমি ছোট করবো না ডক্টর বিসি রায়কে, আমি ছোট করবো না প্রফুল্ল ঘোষ প্রফুল্ল সেনকে, কিন্তু পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি আরও একটা কথা বলছি, খুব সুন্দর, আপনাদের ভালো লাগবে। ফুটবল খেলার ব্যাপারটা কি করা যায় প্রসূন? আলা ম্যাডাম, আপনি স্পোর্টস মিনিস্টার, একটু যদি আমাদের প্লেয়ারদের কি দিতে হবে, আলা না একটু যদি ওদের একটা করে যে পেনশন দেন, দিয়ে দেবো। রাতারাতি এই মমতা ব্যানার্জি পেনশন আরাম করেছে, শুনে রাখুন। এখন স্পোর্টস মিনিস্টার যারা, শেখা উচিত। চলো বসুন, আমি লিখি, সেই লিখলো কার নাম, আমি মুশকিল, অত নাম আমি জানি না। হকির লোকও আছে, কত লোক আছে, তারা কি করবে। তাহলে আমি পারমিশন নিয়ে নিচ্ছি এতে এনআইএস থেকে নিয়ে অলিম্পিয়ানদের জন্যে সেই সময় 600 টাকা হাতে দেওয়া হলো। কত সাল? 98। আমাদের ভারতবর্ষের ক্রীড়া মানে স্পোর্টসের কোনো রকম কিচ্ছু ছিল না, সব উনি করে গেছেন। এই খেল সম্মান থেকে আরম্ভ করে সব ওনার তৈরি। কবে করেছে ভাই, আগের কোনো চিফ মিনিস্টার আমি দেখিনি। আমি ওনার সাথে সবসময়, আমাকে উনি ডাকতেন, পাশে থাকতাম, এবং যতক্ষণ আমি না আসতাম, সৌভাগ্য আমার, আমি ওই ইলেকশনে উনি যেতেন না যতক্ষণ না আসতেন। তা সবাই মিলে খুব রাগ করতো। সেদিন কাকুলি ঘোষ স্যার বলছিলেন আমাকে, বলে জানেন তো, আপনাকে দেখে আমার মনে হতো ইট মারি। আমরা তখন বসে আছি, ওনার সাথে ইলেকশন করব, আপনি কখন স্টেট ব্যাংক থেকে আসবেন, তারপর উঠবেন জিপে, তারপর আমরা উঠব। ভীষণ রাগ করতাম। আলাম তাহলে কেন বলুন তো? বলে সেটা আমরা দিদিকে জিজ্ঞাসা করেছিলাম, দিদি বলেছিল খুব লাকি আছে আমার। সবচেয়ে বড় ব্যাপার যেটা, ওনাকে যেভাবে মারা হয়েছে, ওনাকে যে অসুস্থ করা হয়েছে, আপনারা বিশ্বাস করুন, সেদিনটার কথা এখনও মনে আছে। টি-বোর্ডের সামনে স্কুটার নিয়েছিলাম, ওনার সিকিউরিটি ছিল সঙ্গে। সিকিউরিটি যদি না থাকতো তাহলে কিন্তু সেদিন উনি বিদায় করে দিত। এমন মারলো আমাদের এখানে। সে সময় হঠাৎ অটল বিহারী বাজপেয়ী মিটিং আসার কথা হলো, এবং তার সে সব মন্ত্রীরা হলো। আমাকে হলো, প্রশ্ন কিছু কিনে নিয়ে এসো। আমি আর মালা রায়, এখন যিনি বোধহয় চেয়ারম্যান এতে হয়েছেন এবং আমাদের সংসদও বটে, তিনি তখন বললেন এরমভাবে, প্রসূন একটু যেতে পারবে? আলাম দিদি আর ছোটো গাড়ি তো, ঠিক আছে যেতে পারবে, যাও তুমি একটু কিছু কিনে নিয়ে এসো। একটা অটল বিহারী বাজপেয়ীর আংটি, আর সবার সুন্দর করে। তো মালারায় আমার সাথে বয়সে ছোট ছিলেন, তখন অনেক ছোট, হ্যাঁ। তো 98 ডিসেম্বর, হ্যাঁ, উনি আসবেন, ওনার সাথে প্রচুর মন্ত্রী আসবে, লোক আসবে, প্রসূন ভালো কিছু উত্তরীয় কিনে নাও। তো আমি গাড়ি চালিয়ে গেলাম, রাসবিহারীতেই ছিল সব, কোনো অসুবিধা নেই। ঢাকেশ্বরী অমুক তমুক ওরা ভীষণ, প্রথমেই বললো কার জন্যে, আমি মমতা দিই, না পয়সা নেবো না। আমি, না ভাই, আমাকে টাকা দিয়ে দিয়েছেন হাতে, অসম্ভব বাজে কথা। তা মালা বলছে, হ্যাঁ প্রসূনদা উনি তো নিতে চাইছেন। না, আমি বললাম না, দিতেই হবে, কেন উনি যা সৎ মহিলা, কী আছে। তারপর আমরা গেলাম সোনার দোকানে, আংটি নিলাম। বললো কিসকা লিয়ে, একজন বলল, মিস্টার সাহা ছিলেন না, সে বলল, আমি বললাম মমতাদি বলেছেন। তাহলে প্রসূনদা আপনি ছেড়ে দিন, মমতাদি আমাদের কাছে অন্য মাত্রা আছে। আলাম না, পয়সা ঘুরে দিয়েছে, থোক টাকা। হ্যাঁ, কে দিয়েছে? আমি দিদি। আমি সব পে করলাম ভাই, বিলটা নিলাম, উচিত। এবার মালা বলছে, তাহলে একটু বাসন টাসন। আমি, চলো কী আছে, বাসনের দোকান তোমার পাড়া তো, আমি তো থাকি কাঁকুড়গাছিতে। তো ওখানে বাসনের দোকানে ঢুকলাম, তারা প্রায় বন্ধ করে দিচ্ছিলো, 9টা বাজে। পরের দিন দরজা খুললো, ও মালাকে চেনে, আমাকেও চেনে। কী জন্য এসছেন? আমি বললাম কালকে বিরাট আমাদের ব্রিগেডে মিটিং, তো প্রাইম মিনিস্টার আসছে। কী নিতে এসছেন? আমি বাসন নিতে এসছি। কী বাসন? বললাম একটু কাঁসার না হলেও রূপোর হতে পারে যদি। বলো প্রচুর আছে, চলুন আসুন। ভেতরে গেলাম, সে থক করে, কেননা মালা জানতো কী লাগবে, আমি তো আর প্যাক করা জানতাম না। মালা বললো, প্রসূনদা এই লাগে মালারায়। আমরা সব নিলাম, নিয়ে আমার গাড়িতে ঢুকলাম। তখন বললো একটা জিনিস ভুল হয়ে গেছে, ওটা একটু নিয়ে নেবো। আমি, নিয়ে নাও। কী? বলে আমরা একটু উত্তরীয়টা নিইনি, ভালো উত্তরীয়গুলো আমরা এখানে কোথায় পাওয়া যায়। তখন ঢাকেশ্বরী বলে দোকানটা আছে, ওখানে পাওয়া যায়, কিন্তু বন্ধ হতে পারে, তার আগেও দোকান আছে, অসুবিধা নেই, চলুন। রাসবিহারীর ওখান দিয়ে আমরা তখন যে হাজির হলাম, তখন বন্ধ হচ্ছে। দেখতে ওকে চিনতেন, মালারাকে চিনতেন। মালারায় বলতে দরজা খুললো, উত্তরীয় দেওয়া হলো। কী কালার উত্তরীয় হবে? সেই একদম সঙ্গে তো সবুজ আছেই ওনার, সেই জন্যে সবুজ আর একটা ওই ন্যাশনাল কালারের মতন আমরা চেষ্টা করলাম। ওনারা বললো আমাদের তৈরি থাকে, কটা রাখবে? তখন মালা বললো, প্রসূনদা কটা রাখবে? আমি, ভাই আমি জানি না, তুমি বলো কটা রাখতে পারে। বলে তাহলে আমরা 50টা নিয়ে নিই।
50টা নিয়ে হলো ব্যাগ ট্যাগ করে সেই পুজোর বাজার করার মতন বাজার করলাম, গাড়িটা নিয়ে ঢুকলাম। তখন মাটির যে রাস্তা, ঘর কি খুব খারাপ অবস্থা। দাঁড়ালাম, প্রসূন এনেছো? হ্যাঁ ম্যাডাম আমি সব এনেছি। এই নামান হলো, এই মালা সব তোর বাড়ি নিয়ে যা, প্যাক করতে আরম্ভ কর। মালা ডাকে বললেন প্যাক করতে আরম্ভ কর। তারপর আমি বললাম আমি এগোই। হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে, তোমার বাড়ি যেতে হবে। না না আমি আপনার কাছে থাকলে আনন্দ পাই। বলে একটা কাজ করো, সব 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 কাগজপত্র আমি কাগজও দিতে আরম্ভ করলাম। বিলটা এইটা তো আমি মানবো না, বলছে বিলগুলো দিতে আরম্ভ করলাম। এইটা তো আমি মানবো না। আমি তখন বললাম যে না বিল তো দিতে হবে দিদি, আমি ব্যাংকের অফিসার, হ্যাঁ ব্যাংকে কাজ করি, স্টেট ব্যাংক। বলে সব ফালতু কথা বলার কিচ্ছু নেই। না ম্যাডাম প্লিজ, যত টাকা দিয়েছিলেন টাকাটা খরচ হয়নি, সব আমরা এমনি মিনিমাম আমি বেঁচেছিলাম আমার মনে পড়ছে 2200 টাকা, এরম কি 300 টাকা। যেই টাকাটা হাত থেকে বার করেছি, একদম পাকামো করবে না, তুমি চাকরি করো ওখান থেকে টাকা দিয়েছো না, তুমি এসব করছো। আমি না আমি কিচ্ছু করিনি, আপনি বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি, আপনার টাকা। না পাকামো করবে না, তুমি রাখো। আরে ম্যাডাম আমি বলছি আমাদের টাকা, আপনার টাকাটা কী করে হয় তুমি বলছো? হিসাব করেছি আমরা, এর আগেও 1-2জন আমার যা কাজ করেছে, আমি দেখুন কে আগে করেছে আমি জানি না, কিন্তু আপনি বিশ্বাস করুন কাগজগুলো না আমি নেবো না বিল। কি বড় মনের লোক তো বললাম, আমি তো অবাক হয়ে গেলাম, আমি আবার টাকা ফেরত পেলাম এই টাকা দিয়ে। ম্যাডাম আপনারই টাকা 2200 টাকা। মানে এত সরলতা, এত ভদ্রতা আমি ভারতবর্ষে কাউকে দেখিনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এত সরলতা, এত ভদ্রতা। নিয়ে নাও। তো 2200 টাকা। হ্যাঁ ম্যাডাম এই দেখুন না, আমি কোনো মিথ্যা বলছি না। না তুমি বলবে না আমি জানি, সত্যি তো নাকি তুমি নিজে সাজিয়ে দিচ্ছ? আমার না আমার অত টাকা কোথায়। কি দারুণ মানুষ, তুলনাবিহীন। এখনও সেই রয়েছে, এখনও সেই মানুষ ওইরকমই রয়েছে। এত খুশি হইনি আমি দেখলে। আমি ওনার সাথে ঘুরতাম চলতাম। আমি আরেকটা কথা বলি, আমি দিদি যখন ওথ নেবে অটল বিহারী বাজপেয়ীর ওথটা আমি দেখতে চাইলাম, যে ওনার অটল বিহারী বাজপেয়ী চিফ মিনিস্টার হয়েছেন, খুব নাম করা লোক শুনেছি, আমরা তো জানতাম না, খেলার মানুষ তো, বিরাট নাম, লেখক। তো যেই দিদিকে বললাম আমি একটু যাব, বাচ্চা ছেলের মতন, বয়সও কম তখন, কোথায় যাবে? আমি দিল্লিতে, আপনি ওথ দিতে যাবে? হ্যাঁ আমি যাব। ঠিক আছে, যেতে পারবে তো? আমি হ্যাঁ যাব। ঠিক আছে, বক্সিদা প্রসূন ব্যানার্জির একটা টিকিট করে দিন প্লেনের। করে দিল বক্সি। তো আমি তো কী খুশি। কোথায় যাব? বলে আমার বাড়ির নাম্বার এই ওখানে আসবে, তুমি আমায় ঢুকতে দেবে? হ্যাঁ ঢুকতে দেবে। আমি তো যাইনি। তো প্লেনে গেলাম। প্লেনে সুব্রত মুখার্জিও ছিলেন আলাদাভাবে, কিন্তু কীভাবে অন্য কাজে গেছিলেন বোধহয়। তো আমি সঙ্গে করে নামলাম, নেমে ওখান থেকে ট্যাক্সি ধরলাম। পয়সা নেই, অত গাড়ি কোথায় পাবো তখন, এখন তো পার্লামেন্টের নেতা হয়ে রয়েছি, অনেক কিছুই পাই। সেই জন্যে ট্যাক্সি নিয়ে গেলাম। বলো কিধার জানা है? MS क्वार्टर। আমি MS क्वार्टर किसका? बोले যে MP का। মমতা ব্যানার্জি। আরে মমতা ব্যানার্জি কার? ও বারবার বলতো, এতটুকু মিথ্যা বলছি না আমি, এত বছর পর। আমি চলে গেলাম, উনি পৌঁছে দিলেন। দিদি কা ঘর ছে চালামে বলে দিল। সারা চমকে যাচ্ছে আমি। তারপর বসলাম। কখন এসছো? পরে একটু বড় এলেন, আমি বাইরে ঘরে বসছিলাম। অলোক দাস বলে একটি ছেলে এখন আছে, তিনিও ছিলেন। প্রসন্নদা বস চা খাও। দেখি ম্যাডাম এলেন, চান টান করে এসছিলেন, চুলটা ফেলা। কি হলো এত তাড়াতাড়ি? প্লেয়ার চলে এসছে। ঠিক আছে কি খাবে বলো? আলাম আমি তো খেয়ে এসছি। ও বিরাট প্লেয়ার তো, খেয়ে এসছে। কোথায় উঠেছো? আমি বললাম আমি এখানে একটা আমরা খেলার সময় উঠতাম, ফুটবল খেলা। কোথায় বলো না? বলো আমি চাঁদনিতে, ওখানে হোটেল আছে, 5 স্টার হোটেল। ও বাবা দেখ কত পয়সা 5 স্টার হোটেলে যে রয়েছে। আমি না 5 স্টার নাম। ও 5 স্টার নাম। তো তুমি কেন ওখানে গেছো? এত বড় ফ্ল্যাট আমি থাকবে? ম্যাডাম আমি ওখানে ঢুকে পড়েছি, খেলা। ঠিক আছে খেয়ে যাবে। খুব ভালো উনি একটা ডিমের ডালনা করতেন। এদেশি লোক তো, মানে আবার এদেশি বলবো না, যাই হোক ডিমের ডালনা করতেন খুব ভালো। সেই ডিমের ডালনা, ভাত আর একটু তোমার মিষ্টি থাকতোই, রসগোল্লা না সন্দেশ থাকবেই ওনার সাথে। আমাদের আনলো, আমরা সব মিলে খেলাম। অনেক ছেলে ছিল, আমি ভুলে গেছি, মুকুল রায় ছিল মনে পড়ছে, অজিত পাঁজা উপাসটায় ছিলেন, মানে ওই সামনের ঘরটায়। বাঁ দিকটায় সুদীপ ব্যানার্জি ছিলেন ঘরে, ওই ফ্ল্যাটে, আমার একটু মনে পড়ছে। তো সবাই এলো একসাথে, খাওয়া দাওয়া হলো। এবার কি করে প্লেয়ার? এই নাও। আমি এটা কি? বলে এই তোমার যা ঢোকার জন্যে। আরে আমি পেলাম, সব দাঁড়িয়ে আছে, আমার হাত কাঁপছে। ওই
নর্থ অ্যাভিনিউতে তখন তো হবে এটা। পরের দিন আমায় কার্ড দিয়ে দিল, তুমি বিশ্বাস কর, কার্ড দিয়ে দিল। আমি মানে লজ্জা পাচ্ছি। মুকুল বলছে আমারটা, বলে সব হবে, সবাই বলছে। তো তুমি কি এখান দিয়ে যাবে না আলাদা? আমি ঠিক আছে এখান থেকে হয়ে যাব। আমি ওনাকে কোনো সময় বলি না, কোনো সময় বাইরে বলি না, হয়ে যাব। গেলাম, এবার গাড়ি নিয়েছে কার, আমি ভাড়া করেছি। ও বাবা কত টাকা দেখ প্রসূন ব্যানার্জির। হ্যাঁ, আমি বললাম যে না একটু করেছি। তুই তাহলে মুকুলকে নাও, নিয়ে অশ্বিনীকে বলা আছে, এখন রেলমন্ত্রী, তিনি ছিলেন পিএ সৌগত, ওর কাছে বলা আছে, ওর কাছ থেকে নিয়ে মুকুল চলে যাবি তুই আরও। তো মুকুল ওখান থেকে কার্ড নিল, নিয়ে আমরা ওখানে গেলাম। ওর তো জীবনে দেখিনি আমি, সত্যি বলছি, শুরু হলো ওর দেখা বিরাট ব্যাপার। সে সামনে বসে, পাশে তাকিয়ে দেখি বাবা সিনেমা আর্টিস্ট বসে আছে একজন, যাই হোক নাম বলা আমার দরকার নেই। তা মুকুল বলছে আমি পেছনে আছি প্রসূনদা। আমি ঠিক আছে আমি এখানে দেখি। আর সব দেখার পর দিদির হয়ে যাওয়ার পর ভীষণ হাততালি দিলাম, মানে একটা গর্বিত হলাম আমি, ভীষণ হাততালি, লাফালাফি সবাই দেখছে আমাকে। তারপর বেরিয়ে যাচ্ছে যখন, সাদা, এখনও মনে পড়ছে, সাদা শাড়ি সবুজ কাভার, বেরিয়ে যাচ্ছে। ম্যাডাম চলে যাচ্ছেন? চলে যাচ্ছি না, চলে এসো, ওখানে লাঞ্চ আছে আজকে, চলো। কারণ পরের দিন এসছে আমি, লাঞ্চ আছে, লাঞ্চ ওখানে খাবে, তুমি পাকামি করবে না। তা গেলাম, আবার সেই ভাত ডাল সুন্দর, বেশ মানে বাঙালি খানা উনি নিজে রাঁধলেন। সত্যি ভাবা যায়, রেলমন্ত্রী হলো সেই সময়, এবং অজিত পাঁজাকে হেলথ মিনিস্টার করা হলো ডেপুটি। হ্যাঁ, গেলাম, খাওয়া দাওয়া। কবে যাবে তুমি? আলাম আপনি তো টিকিট কেটে দিয়েছেন, আমি কালকেই তো বলেছেন। হ্যাঁ কালকেই চলে যাও, ব্যাংকে কাজ করো, চলে যাও। গল্প হই চেঁচামেচি হলো। আমি একটু ওনার পাহাড় দিয়ে প্রণাম করি তখন থেকেই, মানে পাহাড় দিয়ে প্রণাম করলাম। বললো আমি বড় না, তুমি তো বড় আমার চেয়ে। আমি না, আমি মা দুর্গাকে প্রণাম করছি, আপনার কথা বলি, দেখো গায়ে আমার ফিলিংস আসছে। তারপর রাতে খাবে তো? আমি হ্যাঁ একটু ঘুরে আসি। কোথায় যাবে? আর আমি আমার ছেলের একটা জ্যাকেট বলেছে, বাচ্চা ছেলে, যাও আমার গাড়িতে যাও। আমি আমার পক্ষে সম্ভব না। নিয়ে চলে গেল। যাবার পর আমি এলাম রাত্রেবেলা 8:30 9টায় খাওয়া। তুমি কিন্তু 10টা 11টা করলে কিন্তু তাড়িয়ে দেবে, একদম 8:30 9টা খেতে হবে, বাবুগিরি চলবে না। ওই খাওয়া দাওয়া হলো। আমি বললাম আমি যাই, বলে যাও, কাল ভালোভাবে যেও, প্লেন আছে। এবং আমার জীবনের এটা স্মরণীয় মুহূর্ত। আমি 3বার ওত নিয়েছি, সেটা আলাদা। নিতে যে আমি ভাবছিলাম যে সেই দিনটার কথা, কিন্তু তিনি সেই দিনটা আমাকে দেখিয়েছে ঠিকই, কিন্তু আমি যে করতে পারি, আমাকে যে দিয়ে করানো হয়, সেটাও তিনি করেছেন। মমতা ব্যানার্জি না থাকলে আমি কোনো এমপি হতাম না, সে অন্য লোক যে যা বলুক, আমি মমতা ব্যানার্জি না থাকলে হতাম না। এবং এই গল্পটাও করবো, মমতা কীভাবে ডেকেছে আমাকে, এবং আমি পালিয়ে গেছিলাম কীরকম, সেটাও বলছি তোমাকে। পালাচ্ছিলাম, প্রায় বুড়ো হয়ে গেছি সবে। আমার তখন পেনশন, স্কেল 4 র্যাঙ্কের অফিসার, প্রচুর টাকা পাবো ব্যাংক থেকে, একটা ব্যাপার আছে, ছেলেমেয়েরা পড়ছে। আমাকে হঠাৎ মুকুল নিয়ে গেল একদিন, বললো যতদিন আমি লড়াই করেছি ততদিন তো পাশেই ছিলে, আর ভালো দিনে কোথায় ঘুরছো? আমি একটু দূরে থাকতাম, ব্যাংকে কাজ করতাম তো স্টেট ব্যাংকে, স্টেট ব্যাংক আবার তখন সেই সিপিএম ইউনিয়ন আমাকে টাইট করার। তারপর তুমি কাল চলে আসবে কাকদ্বীপ। হ্যাঁ, আমি হ্যাঁ কালকে চলে আসবে কাকদ্বীপ, 12 সালের কথা বলছি, 2012 6 মাস। আমি কাকদ্বীপ গেলাম। আমি বুঝতে পারছি না, পুলিশ ভর্তি, রাস্তায় পুলিশ, আমাকে চেনে, প্রসূনদা কোথায়? আমি দিদি ডেকেছি, যান। আমার ছোট গাড়ি, ইকো গাড়িটা ছোট হয়েছিল, কিনেছিলাম আমি। তো চলে গেলাম, যে নেমেছি, নামতেই ঠাক করে স্যালুট, এসপি। আর এসছেন, চেনে একটু খেলোয়াড় হিসাবে, চলুন। দিদি বসতে বলছে। আমি কোথায়? অনেকদিন আসিনি তো। এবার স্টেজের ওপরে বসে, এখানে দিদি বসবে, আপনি কেন? আমি সব বলাস বলে বসবে। এই করতে 1 ঘন্টা 40 মিনিট পর উনি এলেন, মুকুল রায় তার আগে এলেন। এসে বললেন প্রসূনদা ওখানে বসুন, দিদি বলেছে। আমি কেন? বলছি তো। আমি দাঁড়িয়েছি, ভাই চুপচাপ, ভয়ও পাচ্ছি, কি বলবো। লোকাকিন্ন ফুটবল দেওয়া হবে, ক্রিকেট দেওয়া হবে, নানাবিধ করা হবে, ঠিক পঞ্চায়েতের আগে। তো উনি এলেন, এসেই বললেন কোথায় প্রসূন কই? খুঁজছে। মদন মিত্রকে বললো, মদন বলছে ওই তো প্রসূনদা বসে আছে। বললো কোথায়? তো প্রসূন, দাঁড়াও, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। তোমাকে আমি স্পোর্টস সেলের প্রেসিডেন্ট করছি, একদম মন দিয়ে কাজ করবো। আমি তো ভাবছি সব ছেড়ে চাকরি করছি যখন, তখন তো অত কাছাকাছি লাইফটা। আমি বললাম, আমি অ্যানাউন্স করলাম, ওখানে অ্যানাউন্স করে কাকদ্বীপে অ্যানাউন্স হয়ে গেল। আরে বাপ, হুলস্থুল,
হয়ে গেছে। আর আমি তো একটু ইতস্তত করছি, কেন আমার হোম সেক্রেটারি মানে আমার স্ত্রীকে যদি জিজ্ঞাসা না করি ব্যাপারটা, তখন তো বলা যাবে না, একা নয়। তো বলো জানি না, কালকে তুমি ঠিক করবে দার্জিলিং আমি যাচ্ছি 2 দিন পর, দার্জিলিংয়ের সম্বোধনা জানানো হবে সব প্লেয়ারদের, দার্জিলিংয়ের না শিলিগুড়ি কিছু প্লেয়ারও আছে, মিলে সব মিলিয়ে দেবে, তুমি নাম করে তৈরি করো। নাম তৈরি করলাম, খুব আনন্দ হয়ে গেল। হ্যাঁ, খুব আনন্দ হয়ে গেল, সম্মানটা পেলাম এত বড় আবার। তো সেই সবাইকে নিয়ে প্লেনে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি বড় হোটেল দিল। দিদি বিকেলবেলা বললো, প্রশ্ন সবাইকে 1 লাখ টাকা করে দেবে। 1 লাখ টাকা? বলে হ্যাঁ, সবাইকে দেওয়া হবে। তো নইমুদ্দিন থেকে আরম্ভ করে যারা যারা প্লেয়ার ছিলেন তাদের সবাইকে হাতে তুলে দিলেন। দিয়ে আমাকে বললো, দিল্লি এতে যেতে পারবে দার্জিলিং? আমি বললাম না, আমি এখন RSCPCতে আছি, লোন সেকশনে, একটু আমি যদি না যাই একটু চলে যাও, ঠিক আছে, নো প্রবলেম। ট্রেনে যাবে না প্লেনে যাবে? আপনি তো টিকিট দিয়েছেন প্লেনের। সবাইকে নিয়ে আমি চলে গেলাম এবং সেই শুরু হলো। ঠিক স্পোর্টস সেলে প্রশ্ন, এটা দেখো ওটা দেখো। হঠাৎ দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত অম্বিকা ব্যানার্জি মারা গেল হাওড়ায় 13 সালে। আমাকে ফোন করলো, আমি জানতাম না, বিশ্বাস করো। আমি ব্যাংক থেকে যাচ্ছি, ফোন এলো, তখন 9:30 10:30। একটু ঘোরালাম গাড়ি, ঘুরিয়ে বাড়ির সামনে গাড়ি রাখলাম, দেখি ববি হাকিম দাঁড়িয়ে, অরূপ বিশ্বাস দাঁড়িয়ে, মুকুল রায় ভেতরের দিকটায়। তো আমি ঢুকতেই গাড়িটা বাইরে রাখলাম, আমার তো গাড়িতে স্টিকার নেই, পুলিশ দেখে আমায় চেনে রাখতে দিল। তারপর বলে একটু ভেতরে আসতে বলছে, মুকুল বললো, প্রসূনদা বললো ভেতরে আসতে বলছেন। আমি কে? আমি দিদি। ভেতরে গেলাম, সেই ছোটো ঘরটাই রয়েছে এখন, মানে তখন বলছি, সেই ছোটো ঘরটায় গেলাম। প্রসূন ভালো আছো তো? আমি হ্যাঁ ভালো আছি। তোমার বাড়ির সবাই ভালো? আমি হ্যাঁ মোটামুটি ভালো আছে। আমার স্ত্রীকে খুব ভালোবাসতেন, কেন স্ত্রীর প্রথম দিদির লেখা গানটা আমার স্ত্রীকে দিয়ে করেছিল। তো আমি কি জানি না, মানে আমার হাতে মানে বাজ পড়েছিল। আমি বলি সেদিন, বললো শোনো অম্বিকাদা মারা গেছেন। হ্যাঁ, মোহনবাগান ক্লাবে না, মোহনবাগান ক্লাব না, অম্বিকাদা আমাদের MP ছিলেন, মারা গেছেন, তোমাকে দাঁড়াতে হবে। আমি এরম করে ধরেছি হাত ধরে, দিদি পায়ে পড়ছি, আমি ইলেকশন করা, এত বড় ইলেকশন, চুপ করো একদম, তোমাকে দাঁড়াতে হবে। আর হাত পা না আমার কাঁপছে, কোনো মিথ্যা বলছি না, এরকম কাঁপছে। যা রে 17 সালে রিটায়ারমেন্ট ছিল, গেল, পেনশনও পাবো না, কিছুই পাবো না, এই ভাবছি খালি। কালকে রেজিস্ট্রেশন দিয়ে দেবে? হ্যাঁ, কালকে স্টেট ব্যাংকের রেজিস্ট্রেশন দিয়ে দেবে। উইদাউট রেজিস্ট্রেশন এখানে হয় না। কেন মনে রাখো, তোমাকে কোন সিট দিচ্ছি, এই সিটটা হচ্ছে MP, এ সবার ওপরে। আমি সব জানতামও না। আর অন্যেরা ছুটি নিয়ে থাকতে পারে, তুমি প্রায় মনে রাখ, তুমি কখনই পাবলিক সার্ভেন্ট নও। আচ্ছা শুনলাম। আমার তখন তো আমার, তারপর কালকে তুমি মুকুল গায়ে চলে যাবে, মুকুল সব কাগজ সই করাবে, সব। আর হাত পা কাঁপছে, এরকম করছি আমি, প্রায় না বলতে চাইছি, কিন্তু এত পার্সোনালিটি, এত ভালোবাসে, ভাবছি, আর মনে ভাবছিস প্রচুর টাকা পাওয়া যেত, ছেলে মেয়েগুলো পেত। হ্যাঁ, আমার স্ত্রী বলেছিল এটা এখানে আবার আমরা আমেরিকা যাবো, এইসব নানাবিধ চললো। তাকে বলবো কী করে, তার পার্সোনালিটি তো আলাদা। কালকে কিন্তু কটায় যাবে তুমি? আর স্টেট ব্যাংকে রেজিস্ট্রেশন দেবে? হ্যালো ম্যাডাম, হ্যাঁ নিশ্চয়ই দেবে। আচ্ছা ঠিক আছে। আমি তারপর কথা ম্যাডাম বলি, এখনও আমি কোনো সময় দিদি বলি না, ম্যাডাম বলি। এই কালকেও আমি বললাম, ম্যাডাম একটা কথা বলছিল যখন সেই নিয়ে, আমি হাত তুলে বললাম যে হ্যাঁ। তো আমি তো ভয়ে বাড়ি ঢুকছি, বাড়িতে আমার স্ত্রী তো প্রচণ্ড রাগ, তোমাকে তো প্লেয়ার হিসেবে দেখেছিলাম, তুমি আবার রাজনীতিবিদ কেন? এটা ক্যাটিং থাকে একটু বেচারি। আমি তো ঠিক আছে, তুমি ঠিক আছে চাকরি ছেড়ে দেবে, যা হয় তুমি ভাবো না, তোমারও জীবনে যদি হয় চাকরি ছেড়ে দেবে। আমি হ্যাঁ, তাহলে আমি খাবো কি, হ্যাঁ না চলবো কি? আমি সে তো হবে, যা হোক, তুমি কাগজপত্রগুলো দেখাও। একটু শিক্ষিতা মেয়ে ছিল মানে দুর্ভাগ্যবশত মারা গেছে, সেটা বলছি আমি। এরমভাবে কাগজগুলো দেখে বলে, কি তোমার পেনশন অফ করে দিয়েছে? হ্যাঁ, আমি তো মানে VRS নিইনি, মানে আমি VRS নিয়ে 90 দিন আগে বলতে হতো। আমি ভয় এরম বলছি, আমি কি করি, আমি কিন্তু ছি কী করেছো তুমি, আমি তো বুঝতেই পারছি না। আমি দিদির সাথে কথা বলবো। দিদি ফোন করলো, দিদি আবার ওকে ভালোবাসতো। আমি ফোন দিলাম, বললো প্রাণবিতা ও কিন্তু দাঁড়াচ্ছে, তুমি রেডি থেকো, তুমিও যাবে সঙ্গে। হ্যাঁ দিদি, আচ্ছা যা। না কিছু বলতে পারলো না। আমি কি বললে ওখানে বলতে পারলে না তো, যত ঘর আগ আমার ওপর। আরে খাবো পেট ভরেই খাবো, চিন্তা করো না একটা তোমার ফ্ল্যাট হবে না ভালো, না ঠিক আছে। তখনও ভালো হয়ে গেল, দিদি বলেছে ভালো হলো। সেই পরের দিন গেলাম, মুকুল সেই সই করাচ্ছে, অভ্যেস নেই তো, এই সই ওই সই আমি করেই যাচ্ছি। আরে ভাই 12টা বাজে, রাত বাড়ি পাড়ায়। হ্যাঁ 12টা বাজলে হবে না প্রসূনদা, সারা রাত জাগতে হবে। হ্যাঁ
বলে এত সই আছে তুমি ভাবতে পারছো না, এটা মেম্বার অফ পার্লামেন্ট, তোমার মানে ছেলে মেয়ে বউ কী করছে সেটাও বলতে হবে। আমি তাই, হ্যাঁ তাই। করার পর আমি জমা করলাম। দিদি বলল 4 দিনে মধ্যে কোনো কথা বলবে না, নেক্সট 4 days কোনো কথা নেই, একদম আমি তোমাকে ডাকবো তখন। ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি চুপচাপ, সাইলেন্ট। সবাই দেখছি প্রসন্নদা কেমন আছো? ভালো আছি। প্রসন্নদা কেমন আছো? ভালো আছি। একজন দৌড়ে এসে বললো আপনি দাঁড়াবেন? আমি কে আপনি কে? আমি হাওড়ায় থাকি, আমি ভীষণ মোহনবাগান লোক। আমি কেউ দাঁড়াবে না জানতো, আমি এত সব মনে পড়ছে আমার। ভিড় করছে, পার্টির মিটিং, আমাকে কাকুলি দিই না, কাকুলি আমায় ডাকলো, সবাই ডাকলো বসার জন্য, চন্দ্রিমা বসুন। আমি দাঁড়িয়ে আছি, আমি বুঝতে পারছি না তো, আমাকে বলেছে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে আছি, এবার উনি এলেন, উনি এলে তো একটা আওয়াজ আসে, করে একটা আওয়াজ আসে। সে এসছে, আমি ওখানে চুপচাপ। এসেই প্রথমে বলছে প্রসূন কোথায়? বলো ওইখানে দাঁড়িয়ে আছে, ডাকো স্টেজে ডাকলো। বললো এলে তুমি এটা করে দিতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম করে দিয়েছি। ঠিক আছে, আর সব ঠিক আছে তো, অসুবিধা নেই তো? পারমিতা কি চাকরি করবে? আমি বললাম পারমিতা চাকরি করবে না, কোনো চিন্তা না, আপনি ঘাবড়াবেন না, আমি 10 পয়সা হয়েও চলবো। এই অবস্থায় উনি অ্যানাউন্স করলেন, নিচটার লোকরা হাততালি দিয়ে ভরিয়ে দিল, ওপরের লোকরা সব চলে গেল। হ্যাঁ দারুণ, দেখার মতন সিস্টেম। হ্যাঁ, এবং ওই অবস্থায় ওখান থেকে শুরু। ওনার বাড়িতে গেলাম, বললো আমি বলছি তুমি জিতবে 100% জিতবে, এবং তোমাকেও হারাবে না, তুমি ভালো লোক, তুমি একটা কাজ করো, টাকা পয়সা যা দেবার আমি দেবো, তুমি ক্রমশ মানুষের সাথে পৌঁছাও। আর সত্যি পেরেও ছিলাম। 13 সালে আমি তো জানিও না, লোকের কাছে পৌঁছেছিলাম। বেশি আগে আমার বিরুদ্ধে যারা ছিল তারা বলেছিল যে আমরা মানুষের কাছে যেতেই পারলাম না, আর প্রসূন ব্যানার্জির মুখটা সবাই চেনে। তবে মমতা ব্যানার্জি না থাকলে আমি কোনো দিনই হতে পারতাম না। 4 লাখ ওরা পেয়েছেন সিপিএম তখন, 4 লাখ আমি, 27,000 ভোট পরেরটা খোলাতে আমি জিতলাম। দিদি চিন্তা করছিলাম, দিদি আমি কোনো দিন হারিনি খুব একটা ফুটবল খেলে, 100, 200, 300 ম্যাচ খেলেছি, কিন্তু চিন্তা করছিলেন। কিন্তু দিদি বললেন জেতার পর চলে এসো। তারপর সার্টিফিকেট নিলাম, সার্টিফিকেট নিয়ে ছুটে অত জানি না, সার্টিফিকেট ছুটেছি ওনার কাছে, যে হাতে দিয়ে দিয়েছি। বলছে না, হাতে দিলে হবে না, এটা তোমাকে হাতে দিলে কখনই হবে না বাবা, তোমার হাতে দিলে হবে না, কারণটা হচ্ছে এটা তোমার দিল্লিতে লাগবে। আমি আচ্ছা আমি ভুল করেছি। না মিষ্টির প্যাকেট না, ওই দিল একটা প্যাকেট, খুব ভালো, আর 20 দিন ঘুমোবে এখন থেকে। আলাম না, আমি কাল থেকেই যাব। কেন? না, এত ভালো লেগেছে যারা আমার জিতেছে, তা ভেরি গুড, সাবধানে থেকো, চলো, কোনো চিন্তা নেই, আমরা আছি। একটা কথা হলো, একটা ফুটবল প্লেয়ার, ফার্স্ট ফুটবল প্লেয়ার এমপি ইতিহাস হয়ে রইল। ক্রিকেট, হকি, সুইমার কে ছিল না বাকি? হ্যাঁ, কেউ তো বলেনি এখানকার, কোনো নেতা তো বলেননি। আগে যত চিফ মিনিস্টার ছিলেন কোনো দিন ভাবেননি যে চুনি গোস্বামী কি পিকে ব্যানার্জিকে করা যায়। হ্যাঁ, দুর্ভাগ্যবশত কেউ কিচ্ছু করেননি, উনি কিন্তু আমাকে করেছেন এবং আমাকে এমপি করেছেন। এটা সারা জীবন মনে থাকবে এই ঘটনাটা আমার, এবং ওনার সাথে বলার কিচ্ছু নেই। উনি আমার দুর্ভাগ্যবশত ওই নারদাকে সওয়াতে আমার স্ত্রী মারা যেতে উনি যা দুঃখ পেয়েছেন, এবং সব সময় বলে যে এই বিজেপি, উনি বলেন মাইকে যে এই নারদা করে প্রসূন মাঝির স্ত্রী মারা গেল, সুলতান আহমেদ মারা গেল। সত্যি ওই দুঃখে মানে ও ভয় পেল যে ধরে নেবে, কী অসম্মান, একটু সম্মানের ব্যাপার থাকে তো, আর বয়স কম ছিল। ইমিডিয়েটলি দিদি বলেছে আমি রয়েছি নর্থ বেঙ্গলে, যত কিছু কাজ তুমি কোনো চিন্তা করবে না, সব কিছু সুজিত, বক্সি, তাপস এরা সব করবে, সব তুমি যাবে, কিছু করার নেই। আমার খারাপ লাগছে প্রসূন, আমি নেই, কিন্তু তুমি তোমার মতন যাবে। 1 মাস আমি হাওড়ায় আসিনি উনি মারা যাওয়ার পর। আমাকে ফোন করে বলেছিল মানুষ সাথে মিশেই তো কাজ করো, আর এত ভালোবাসে তোমাকে। আমি জানি পারমিতা নেই, কিন্তু তুমি যাও, কাজের মধ্যেই তো তুমি দেখবে নিজেকে আবার তৈরি করতে পারবে। আমি চলে এসেছিলাম সেদিনে। এই মানে মমতা ব্যানার্জি একটাই জন্মেছে, আবার বলছি, আবার 100 বছর পর মমতা আসবে, আর কেউ আসবে না। বাংলার যে যা বলুক, আমি কাউকে ছোট করছি না, আমি হাত জোর করে বলছি ডক্টর বিসি রায়ের প্রণাম জানাই, আমরা ছোট জানি না, প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষরা ঋষির মতন, কিন্তু মমতা ব্যানার্জি সবার আগে সবার সামনে, কোনো ব্যাপার নেই, অনবদ্য মহিলা। এবং আমি এই কদিন আগে একটা কথা বলি, গোয়াতে গিয়েছিলাম 20 দিনে, তৃণমূল বলছে না মমতা কা পার্টি,
এতটুকু মিথ্যা বলছি না আমি। ममता का पार्टी আমার বুকটা ভরে যাচ্ছিল আমাদের তো সবারই যারা তৃণমূল করি আমাদের, अरे बाप रे ममता का पार्टी तो बैठो क्या करने को हम भाई, अरे प्रसून जी तू तो प्लेयर है हम, हाँ अब कैसे पॉलिटिकल हो गया, हम नहीं हम दीदी का पार्टी में है, हम एमपी है तू उनके जाने ना, ठीक है हम लोग जिताएगा तुमको। সবাই মিলে এইটা আরেকটা গর্ব হলো। আমি ভাবতে পারিনি যে মমতা ব্যানার্জিকে সবাই দিদি জানে কোথায় গোয়াতে, এটা কিন্তু আমার কাছে একটা পাওয়া। दीदी का पार्टी तो हमने नहीं टीएमसी नहीं दीदी का पार्टी, এতটুকু বারে বলছি না আমি। আর একটা কথা বলে শেষ করি, আমি 2019 জেতার পর ইউরোপে গিয়েছিলাম। ইংল্যান্ডে আমাকে বলেছিল একটু কথা বলার জন্য 2 লাইন ফুটবলের, কারণ একজন এমপি ওরা সেনেটর বলে, সেনেটর ফুটবলার হয়েছে কিছু বলো, তো বলার জন্য আমরা গিয়েছিলাম। আমি ইন্দ্রনীল বসুর স্ত্রী মধুমিতা বসুর সেক্রেটারি দুজন আমার, ওরা সবাই মিলে গিয়েছিলাম আমরা। যে ইংল্যান্ডে খুব ভালো তোমার 5 মিনিট টাইম দিয়েছিল, ওদের এরকম ব্যাপার তো সব ফিফার, তো আমি 15 মিনিট বলতে পেরেছিলাম, সেই জন্য খুব খুশি ওরা। ওই করে আমরা 4 দিন লন্ডন থেকে, আমার বন্ধু আছে প্রচুর লন্ডনে থেকে, পারলে আমি বললাম চলো যেটা যাবার ইচ্ছা আমার ইচ্ছা, ওরা বলো সুইজারল্যান্ড, আমি সুইজারল্যান্ড চলো, আমি গেছি বহুবার, তুমি চলো করে ওখানে 4 দিন থেকে আরও আমি বললাম আমি একটু ফ্রান্সে যাব। কেন আমি ফ্রান্স, আমার জীবনে আইফেল টাওয়ারটা আমি অনেকবার দেখেছি, আবার দেখতে ইচ্ছা করে, যেভাবে হোক আমরা পয়সা খরচ করছি চলো যাবো, হ্যাঁ যাবো। পৌঁছালাম, পৌঁছে হোটেলে উঠলাম, প্রচুর ঠান্ডা -2, আমরা গিয়েছি নভেম্বর মাসে 19 সালে। একটা দোকান খাবো কি, রোজ দেখতাম কোথায় খাবো, আমরা নেটে বার করতাম, আমার এসব ভালো লাগে, ইন্ডিয়ান দোকান কোথায় খেলাম প্রথম দিন, পরের দিন একটা চাইনিজ দোকানে খেলাম, থার্ড ডেতে একটা মুসলিম দোকানে খেলাম, বিরিয়ানি খাবো ওখানে, যে ঠান্ডা খুব, তা খুঁজে খুঁজে দোকানটা গেলাম, ঠিক আমাদের আইফেল টাওয়ার থেকে আমার হোটেল থেকে 5 মিনিট, যে হাজির হলাম ওখানে। ওরা দেখে একটু চিনতে পারলো, ইন্ডিয়ার ভেবেছে বা আমাকে পাকিস্তানি ভেবেছে। किधर से आया साहब, आलम बंगाल से आया, कलकत्ता से, अरे कलकत्ता से आया, अच्छा अच्छा क्या खाया, हम थोड़ा खाना खाने, बोला होगा ठीक है। तখন बाजे 6:20, बोले 7 बजे तक बैठिए आप चाय पिए, आप कौन है, तो इंद्र बोले वो उन्हें एमपी है, किधर का एमपी है, आलम कल बंगाल का हावड़ा है, अच्छा हावड़ा जानते हैं, हावड़ा का एमपी है, किसका एमपी है, हाँ ना ममता बनर्जी, अरे ममता तो हीरो, এতটুকু মিথ্যা বলছি না, মমতা সবচেয়ে উঁচু, মমতা হ্যাঁ তো দুনিয়া চলেগা, আমি এতটুকু মিথ্যা বলছি না, আমি মায়ের দিব্যি করে বলছি। আমি চমকে গেলাম, মমতা ব্যানার্জি, अरे बाप रे पेरिस से ममता बनर्जी हीरो, ममता बनर्जी है तो भारत है, ममता बनर्जी है तो सब कोई है, प्रसून जी बोल देना हम लोग का बात, हम लोग पाकिस्तान का हो सकता। কি ভালো লাগলো, মমতা ব্যানার্জিকে চেনে ওরা, এরকম ভাবা যায়, এইটাই আমার কাছে স্মরণীয় হয়ে রয়েছে লাস্ট। এবং আমি দেখি সারা পৃথিবী তাকে ভালোবাসে, লোকে যে যা বলুক, মমতা ব্যানার্জির কাছে কেউ নেই। তুমি ভাবো ওনার কাছে গেলে, আমরা গেলাম ঢুকেছি, কোনো সময় কোনো ব্যবহার রাগ করলো, কী করতে এসছো বা কিছু, তারপরই বলবে এসো কী হয়েছে, একদম মায়ের মতন, বিশ্বমাতা। আমি কোনো জ্ঞান দিচ্ছি না, আমি মন থেকে বলছি, আমার অত বকবক কথা না। মমতার প্রতিটা মুহূর্ত দেখার মতন। এমপি হওয়ার পর বললো হয়েছে তো, এমপি হয়েছে খুশি তো, আমি হ্যাঁ খুশি, কিচ্ছু হবে না, যাও তুমি কাজ করো যেরকম তোমার ইচ্ছা হয়। এরকম কে বলবে, আমি মমতা ব্যানার্জি ছাড়া চিনিই না কাউকে, বক্তব্য রাখতে গেলে আমি মমতা ব্যানার্জি সম্বন্ধেই বলি, আমি আর কাউকে চিনি না, মানে আমার অত ব্যাপার নেই। এইরকম মহিলা পেয়েছি, আমার জীবনে ইচ্ছা ছিল, জানো লাস্ট কথা বলে শেষ করছি, আমার জীবনে খুব ইচ্ছা ছিল, কোনো মিথ্যা না, মন থেকে বলছি, খুব ইচ্ছা ছিল প্রসূন ব্যানার্জি কেন সুভাষ বোসের সময় জমলালো না। আমার ইচ্ছে ছিল যে ওনার সাথে থাকলে একটা আমি সারা জীবনের হিরো হয়ে থাকতাম, কেন স্বামী বিবেকানন্দের কাছে যেতে পারলাম না, এ আমার মনের মধ্যে বরাবরই আছে। পেলের সাথে খেললাম না কেন, খেললাম ৭৭ সালে, তখন ছোট ছিলাম। পেলে আমার খুব ইচ্ছে ছিল যে একটা, আচ্ছা ভারতবর্ষের মহাপুরুষ নেই, মা বলতো বাবা আছে, কেন আসবে না, ছোট থেকে আরম্ভ হয়েছে আমার। এই মহিলার সাথে মিশে আমার সম্পূর্ণতা হলো যে মমতা ব্যানার্জি মহাপুরুষ, ভারতবর্ষে ১০০-২০০ বছরে আসে, কিন্তু মমতা ব্যানার্জি মহাপুরুষ। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের এখানে, আজ থেকে 20 বছর পর কি 25 বছর পর যখন আমরা থাকবো না, তখন প্রত্যেকের বাড়িতে বাংলা তথা ভারতবর্ষে মমতার ছবি থাকবে, মমতার ছবি রাখবে, এটা আমি বলছি, মমতার ছবি থাকবে। একদম লোকে বলবে এ এমন লোক, ভগবান তুল্য, এটা আমার মনে হয়। ও একদম ঈশ্বর হয়ে এসছে।
এবং এত কাজ করছে। কোথায় কী রে ভাই কলকাতা ছিল, খালি লোডশেডিংয়ে জীবন চলে গেছে আমার। লোডশেডিং বাচ্চা ছেলে মানে খেলে আসে শুতে পারতাম না। মমতা আমার মনে হয় আমি হয়ে গেছে, আমার সম্পূর্ণতা 66 বছর বয়স, বাচ্চা ছেলে নয়, আপনাদের বলছি। আমার আনন্দ হয়েছে, আমি পেয়েছি মহাপুরুষকে পেয়ে গেছি আমি। তার পায়ে হাত দিয়ে প্রণাম করি আমি। তিনি মাঝে মাঝে বলেন, কেন তুমি আমার চেয়ে বয়সে বড়, এরমভাবে করো। আমি না, পায়ে হাত দেবো, মা দুর্গাকে দিচ্ছি। নমস্কার। हम डरते नहीं, हम मरने के लिए तैयार है। जो डरते हैं वो मरते हैं, और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।